ওয়েলকাম এভরিবডি টু ইজি বায়োলজি চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এই চ্যাপ্টারটি থেকে আলোচনা করব। এই চ্যাপ্টারটির একটি টপিক ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল, ভীষণ ইম্পর্টেন্ট টপিক। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো এটা থেকে 5 মার্কের প্রশ্ন অল্টারনেট ইয়ারেই সেট হয়, হ্যাঁ, এবং নিটেও রয়েছে, সিবিএসসি, আইএসসি সমস্ত বোর্ডের পক্ষে এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, টপিক ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়ালের আন্ডারে কোনটা পড়বো আজকে? এক্সপেরিমেন্ট অন ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন পরীক্ষাটি দ্বারা ডিএনএ যে জেনেটিক বস্তুরূপে কাজ করে সেটা আজকে আমরা জানব। দেখো, এটা দীর্ঘদিন ধরে একটি ডিবেট ছিল যে জেনেটিক বস্তুরূপে কে কাজ করে, প্রোটিন না ডিএনএ। তো 1928 খ্রিস্টাব্দে ফ্রেডেরিক গ্রিফিথ 1928 খ্রিস্টাব্দে প্রথম পরীক্ষামূলকভাবে প্রমাণ করতে সমর্থ হন, না এটা প্রোটিন নয়, এটা ডিএনএ, যেটা জেনেটিক বস্তুরূপে কাজ করে। তো তার পরীক্ষাটা আজকে জানবো। তিনি কি করেছিলেন? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, মানুষের তথা স্তন্যপায়ীদের নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী একটি ব্যাকটেরিয়া, যার পূর্বের নাম ছিল ডিপ্লোকক্কাস নিউমোনি। তার দুটো স্ট্রেইন নিয়ে তিনি কাজ করেছিল, দুটো ভ্যারাইটি নিয়ে তিনি কাজ করেছিলেন, একটা R2 ভ্যারাইটি আর একটা S3 ভ্যারাইটি। আর কথাটা কোত্থেকে আসলো? আর কথাটা এসেছে রাফ কথা থেকে। অর্থাৎ এই R2 ভ্যারাইটির ব্যাকটেরিয়াগুলোকে যখন কালচার মিডিয়ামে গ্রো করানো হবে তখন ব্যাকটেরিয়াল গ্রোথটা রাফ হবে, রাফ। বুঝাতে পারলাম? টেস্ট টিউবের মধ্যে কালচার মিডিয়াম থাকে, সেখানে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে তুমি যদি ইনোকুলেট করে দাও, অ্যাড করে দাও, তুমি যে ব্যাকটেরিয়া গ্রোথ পাবে, একটা কটনি গ্রোথ পাবে তুলোর মতো, সেটাকে রাফ রাফ গ্রোথ পাবে, উঁচু নিচু। এবং এই ব্যাকটেরিয়ার একটা বিষয় আছে, এই ব্যাকটেরিয়াগুলো চারদিকে কোনো ক্যাপসুল থাকে না, হ্যাঁ, উইদাউট এনি ক্যাপসুল। ক্যাপসুল একটা ব্যাকটেরিয়ার কোষের বাইরের একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার। সেই ক্যাপসুল না থাকার জন্য এই ব্যাকটেরিয়াগুলো রোগ সৃষ্টি করতে পারে না, কারণ এদেরকে সহজেই আমাদের দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা, ইমিউন সিস্টেম, সেটা সহজেই এদেরকে নষ্ট করে দেয়। রোগ সৃষ্টি করে না। পাশাপাশি তিনি S3 নিয়েছিলেন। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আর একটা স্ট্রেইন S3 ব্যবহার করেছিলেন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, আমরা ব্যাকটেরিয়ার চারদিক দিয়ে আর একটা লেয়ার করে দিয়েছি, এটা হলো ক্যাপসুল। এইটা হলো ক্যাপসুল, অর্থাৎ এনক্যাপসুলেটেড। এই ব্যাকটেরিয়াগুলোর বাইরে অতিরিক্ত একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার থাকে, যেটাকে ক্যাপসুল বলে। এই ক্যাপসুল থাকার জন্য এদেরকে সহজে আমাদের ইমিউন সিস্টেম নষ্ট করতে পারে না, অর্থাৎ এরা রোগ সৃষ্টি করে। এবং যখন কালচার মিডিয়ামে গ্রো করানো হয় তখন একটা চকচকে গ্রোথ পাওয়া যায়, চকচকে এবং স্মুথ গ্রোথ পাওয়া যায়, যার জন্য স্মুথ কথাটা এসছে, স্মুথ থেকেই এস কথাটা নেওয়া হয়েছে। অর্থাৎ এরা ডিজিজ কজ করে, নিউমোনিয়া সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। তো গ্রিফিথ কি করেছিলেন? গ্রিফিথ S3, এই যে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, S3 ব্যাকটেরিয়া নিয়েছিলেন, তার দ্রবণ তৈরি করেন, হ্যাঁ, এবং সেই দ্রবণ দিয়ে ইঁদুরকে ইনজেক্ট করেন। তো আমাদের মনে হতে পারে যে ব্যাকটেরিয়া দিয়ে আবার কিভাবে দ্রবণ করা যায়। আসলে ব্যাকটেরিয়াকে টেস্ট টিউবে কালচার মিডিয়ামে গ্রো করানো হয়। সেই টেস্ট টিউবের মধ্যে তুমি যদি ডিস্টিল ওয়াটার দিয়ে দাও,
নিয়ে তাকে একটু ঝাঁকিয়ে নিলে যে দ্রব জলটা যেটা পেলে তার মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া থাকবে, সেই রকম ব্যাকটেরিয়া দ্রবণ দিয়ে ইঁদুরকে ইনজেক্ট করেছিলেন। করে কি দেখতে পেলেন, ইঁদুর নিউমোনিয়া আক্রান্ত হলে ইঁদুরটা মারা গেল এবং মৃত ইঁদুরের শরীরে S3 পাওয়া যাচ্ছে। মৃত ইঁদুরের শরীরে জীবিত S3 পাওয়া যাচ্ছে। পাওয়া তো যাবেই, কারণ আমরা তো জীবিত S3 ঢোকালাম, ওই তো ডিজিজটা তৈরি করলো এবং S3 পাওয়া গেল। পরবর্তীতে তিনি কি করলেন, R2 ব্যাকটেরিয়া নিলেন। R2 রোগ সৃষ্টি ক্ষমতাহীন সেই ব্যাকটেরিয়া দ্রবণ দ্বারা ইঁদুরকে ইনজেক্ট করলেন। ইনজেক্ট করে তিনি কি দেখলেন, ইঁদুরকে ইনজেক্ট করে তিনি কি দেখলেন, যে দেখলেন ইঁদুর কিন্তু মারা গেল না, ইঁদুর জীবিতই থেকে গেল এবং জীবিত ইঁদুরের শরীর থেকে কোনো জীবিত S3 পাওয়া গেল না। আমি তো 8টি ঢোকালাম, আমি S3 কিভাবে পাবো? স্বাভাবিক, S3 অনুপস্থিতের মধ্যে। কনক্লুশনটা কি করছি খেয়াল করবে, আগেরটাতে S3 ঢোকানো হয়েছিল, S3 পাওয়া গেছিল। এখানে R2 ঢোকানো হলো, ইঁদুরের কিছু হলো না, জীবিত S3 পাওয়া গেল না। থার্ড ফেজে কি করা হচ্ছে, ওই S3টাই নেওয়া হলো, তাকে হিট দেওয়া হলো। স্বাভাবিক হিট দিলে এই দ্রবণটা টকবক করে ফুটে উঠবে, যখন এখানকার ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, এটাকে বলে হিট কিল্ড। হিট কিল্ড S3 নেওয়া হলো, ইঁদুরকে ইনজেক্ট করা হলো। ইনজেক্ট করার পর দেখা গেল ইঁদুর জীবিত, স্বাভাবিক, কারণ ব্যাকটেরিয়া তো মারা গেছে এবং জীবিত ইঁদুরের শরীরে কোনো S3 নেই। জীবিত ইঁদুরের শরীরে কোনো S3 নেই। এরপরে তিনি কি করলেন, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে S3 রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু যদি তাকে হিট কিল্ড করা হয় তার সে তো মারা যায়, তার সে আর রোগ সৃষ্টি করতে পারে না। আর 8টি রোগ সৃষ্টি করতে পারে না। এবার করলো কি, R2-র সাথে S3-কে একসাথে মিশিয়ে ইঁদুরকে ইনজেক্ট করা হলো। কি দেখতে পাচ্ছ তোমরা, যে ইঁদুর মারা গেছে, কেমন ব্যাপার হলো। R2 জীবিত ছিল। এখানে আমি বলতে ভুলে গেছি যে S3টা নিয়েছিল সেটা কিন্তু হিট কিল্ড ছিল। খেয়াল করে দেখো, হিট কিল্ড S3 নিয়েছিল। সেই হিট কিল্ড S3 মানে হিট কিল্ড S3 নিজে তো রোগ সৃষ্টি করতে হবে না, কারণ সে তো মৃত। R2 জীবিত ছিল, হ্যাঁ, কিন্তু R2ও তো রোগ সৃষ্টি করতে হয় না। দুটোকে একসাথে মিশিয়ে যখন ইনজেক্ট করা হচ্ছে, দেখা যাচ্ছে সারপ্রাইজিংলি তিনি দেখলেন ইঁদুরগুলো মারা গেল এবং মৃত ইঁদুরের শরীর থেকে লিভিং S3 পাওয়া গেল। তাহলে সামারিটা করে দিই, S3 রোগ সৃষ্টি করতে পারে, তাকে দিয়ে যখন ইঁদুরকে ইনজেক্ট করা হলো, ইঁদুর মারা গেল, মৃত ইঁদুরের শরীরে জীবিত S3 পাওয়া গেল। R2 রোগ সৃষ্টি করতে পারে না, স্বাভাবিক, ইঁদুরকে যখন অ্যাপ্লাই করা হলো, ইঁদুরগুলো বেঁচে থাকলো, কোনো S3 পাওয়া গেল না ইঁদুরের শরীর থেকে। হিট কিল্ড S3 দিয়ে যখন ইনজেক্ট করা হলো, ইঁদুরগুলো জীবিত থাকলো, S3 অনুপস্থিত। এবার R2 আর হিট কিল্ড S3 একসাথে যখন পাঠানো হলো, সেম রেজাল্ট পাওয়া গেল প্রথমটার মতন। এখানেই সারপ্রাইজিং ব্যাপার যে জীবিত S3 ওর শরীর থেকে রিকভার হলো। কিভাবে হলো? কারণ স্ত্রীগুলো তো মৃত ছিল। আসলে এরপর গ্রিফিথ এটার থেকে ধারণা করেন যে কোনো ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কোনো ট্রান্সফর্মিং প্রিন্সিপালের জন্য জীবিত আটটিগুলো S3-তে কনভার্ট হয়েছে। গ্রিফিথ এটার থেকে বলেন যে কোনো ট্রান্সফর্মিং প্রিন্সিপালের জন্য জীবিত R2 S3-তে কনভার্ট হয়েছে। এই যে R2-গুলো
তিনি বলেছেন কনভার্ট হয়েছে S3-তে, মানে R2 S3-তে রূপান্তরিত হয়েছে। কার জন্য? কোনো ট্রান্সফর্মিং প্রিন্সিপাল, মানে কোনো উপাদান যে ট্রান্সফরমেশনটা ঘটিয়েছে, এই প্রসেসটাকে নাম দেওয়া হলো ট্রান্সফরমেশন। তিনি এতটুকুই বলেছিলেন। পরবর্তীতে আভেরি, ম্যাকলিওড, ম্যাককার্থি, তিনজন সায়েন্টিস্ট, তারা গ্রিফিথের এক্সপেরিমেন্টটাকেই একটু অন্যভাবে করেন। তারা করেন কি, R2 ব্যাকটেরিয়া নিল, আর ডিএনএর S3 শুধু ডিএনএটা এক্সট্রাক্ট করে নিয়েছিল। S3 থেকে কি নিয়েছিল? শুধু ডিএনএটা, গোটা S3 নেয়নি। খেয়াল করতে হবে, ডিএনএর কি জীবন থাকে নাকি ওইভাবে? নিশ্চয়ই না, ডিএনএ তো একটা নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, তো সেই ডিএনএ নিল। সেই ডিএনএ এবং R2-কে যখন একসাথে মিশ্রণ করে পাঠানো হলো, তখন তিনি গ্রিফিথের অনুরূপ রেজাল্ট পেলেন। তিনি পেলেন কিছু R2 তো পেয়েই ছিল, কিছু S3 রিকভার হলো, লিভিং S3। অর্থাৎ তারা এই পরীক্ষার দ্বারা প্রমাণ করলেন যে S3 ডিএনএর প্রভাবে R2 ব্যাকটেরিয়াগুলো S3-তে পরিবর্তিত হয়েছিল। অর্থাৎ এটা হলো, ডিএনএই হলো সেই উপাদান যে কোনো কিছুর পরিবর্তন ঘটাতে সম্ভব। অর্থাৎ ডিএনএ হলো জেনেটিক বস্তু। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ গ্রিফিথ কিরূপে প্রমাণ করেছিল। গ্রিফিথ ছিলেন প্রথম, তিনি কিরূপে প্রমাণ করেছিলেন ডিএনএ জেনেটিক বস্তুরূপে কাজ করে। যদিও পরবর্তীতে তার কাজটাকে পূর্ণাঙ্গ মাত্রা দিয়েছিলেন এই তিনজন বিজ্ঞানী, অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি। তো আমরা খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওটা আপলোড করব, যেটা আর একটা পরীক্ষা। আরও দুজন সায়েন্টিস্ট, তারা প্রমাণ করেছিলেন ডিএনএ জেনেটিক বস্তুরূপে কাজ করে, সেটাও আমাদের সিলেবাসে আছে। তো আজকে এতটুকুই থাকুক। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করবে, যাতে তোমরা পরবর্তী ভিডিও যখনই আমি আপলোড করি তোমরা যাতে জানতে পারো, এবং বেশি করে শেয়ার করবে যাতে বিভিন্ন স্টুডেন্টরা এটা থেকে উপকারিতা পায়।